নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও হাইকোর্টের যে রিসেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং সেখানে যে এলডিএ রিক্রুটমেন্ট হচ্ছে সেই সংক্রান্ত ব্যাপারে। তো আমি আজকে কি জানাবো তোমাদের, মেনলি যেটা জানাবো যে আগের বারের যে পরীক্ষায়, সেই পরীক্ষায় ফেজ 1-এর কাট অফ কত ছিল, ফেজ 2-এর লাস্ট যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে সে কত নাম্বার পেয়ে সিলেক্টেড হয়েছিল, এবং আগের বারে কি এইবারের মতন কি সেই রকম ক্যান্ডিডেট ডাকা হয়েছিল না তার থেকে কম ডাকা হয়েছিল, আর ফাইনালি যারা সিলেকশন পেয়েছিল তাদের কী রকমের সিচুয়েশান ছিল। তো মোটামুটি আজকের ওভারঅল ভিউজটা তোমরা পেয়ে গেলে এই ভিডিও, তো শেষ অবধি দেখার জন্য আমি বলবো। এবং এখানের প্রত্যেক কটা জিনিস কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট। দেখো, তুমি এই পার্সপেক্টিভে কিন্তু এইবারের যে কাট অফটা হবে সেই কাট অফটা কিন্তু তুমি মোটামুটি গেস করতে পারবে। দেখো, পরীক্ষা না হওয়া অবধি কিন্তু কাট অফ কিন্তু বলা সম্ভব নয়, কারণ পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কী ধরনের কোশ্চেন আসবে, টাফ, ইজি না মডারেট আসবে, সেই অনুযায়ী কিন্তু কাট অফ ঠিক হয়। কিন্তু এখন থেকে তোমাকে কাট অফ একটা প্রেডিকশান দেওয়া যেতে পারে যে সিনারিও এইরকম, এত ভ্যাকেন্সি আছে, এত গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, সেই অনুযায়ী মোটামুটি একটা প্রেডিকশান দেওয়া যেতে পারে। আমি সেটা বলবো, সেটা ভিডিওর শেষে আমি বলেও দেবো। কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে গতবারের সিনারিওটা কেমন ছিল, মানে কত নাম্বার মিনিমাম পেতে হয়। ফেজ 2-তে তোমার 3টে কিন্তু পেপার রয়েছে, সেখানে ম্যাথ আছে, সেখানে ইংলিশ আছে, সেখানে জিকে আছে। দেখো, 3টে পেপারের মধ্যে 3টে পেপারেই যে কেউ তুখর হবে সেরকমও নয়, আবার 3টে পেপারের মধ্যে কোনো 2টো পার্টে হয়তো সে খুব ভালো রেজাল্ট করতে পারে। সেগুলোর ওপর পার্সপেক্টিভে কিন্তু আমি মোটামুটি একটা ওভারভিউ দেবো, মানে ওভারঅল ভিউ দেবো যে তুমি কত নাম্বার মোটামুটি প্রিলি 1, প্রিলি 2, মানে প্রিলিমিনারি পরীক্ষা এবং ফেজ 2, এবং তারপরে ইন্টারভিউটা তো তোমার হাতে নেই, তুমি তোমার মতন প্রিপারেশান করবে এবং ওখানে গিয়ে ইন্টারভিউতে যা মার্কস পাবে। আমি তোমাকে দেখো প্রথমে বলি, প্রথমে লাস্ট ইয়ারের যে পরীক্ষাটা, মানে এলডিএ রিক্রুটমেন্ট 2018-তে যেটা হয়েছিল, হাইকোর্টের কথা বলছি, সেইখানে তোমার প্রিলিমিনারি রেজাল্টটা যেটা বেরোয় সেটা 17ই মে 2019-এ বেরিয়েছিল। আমি আনরিজার্ভ ক্যাটাগরির একটা ভিউ দেখাচ্ছি। আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউআরের ভ্যাকেন্সি ছিল 58। খুব ভালো করে যদি দেখো টোটাল ভ্যাকেন্সি কত ছিল, টোটাল ভ্যাকেন্সি ছিল 200। এই 200-র মধ্যে অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ ছিল, কিন্তু ইউআরের ভ্যাকেন্সি ছিল হচ্ছে 58। কিন্তু 58-এর মধ্যে প্রিলিমস পাস করায় প্রিলিমস কোয়ালিফায়েড কতজনকে করিয়েছে? 199 জনকে প্রিলি কোয়ালিফাই করিয়েছিল। কিসের? আবার বলছি, ইউআর ক্যাটাগরিতে। আমি ইউআর ক্যাটাগরি ধরেই কিন্তু আমি এইটা বানিয়েছি যে মোটামুটি দেখো, এইটা তুমি দেখলে একটা আন্দাজ করতে পারবে, তুমি তোমার এসসি হোক বা এসটি হোক, এই ক্যাটাগরির যদি অন্তর্ভুক্ত হও তাহলে সেখান থেকে তুমি বুঝে নিতে পারবে। তো ইউআরে 58, এটা 199, তাহলে কত গুণ হচ্ছে আমি দেখছি এটা 3.43 টাইমস। শুধু ইউআরের বলছি, কারণ এখানে হয়তো ওরা অন্য টাইমসেও, মানে ধরো টোটাল মিলিয়ে হয়তো 200 জন, তো এবার 200টা ভ্যাকেন্সির হচ্ছে টোটাল মিলিয়ে ওরা হয়তো 5 গুণ ডেকেছে বা এরকম ডেকেছে, কিন্তু আমি ইউআরে পাস করিয়েছে 3.43 টাইমস, 199 জন। এবং এদের যে কাট অফ যেটা ছিল এই প্রিলিমিনারি পরীক্ষায়, সেটা ইউআরের ক্ষেত্রে ছিল 64। ইউআরের কত ছিল? 64। দেখো, এবার প্রেজেন্ট সিনারিওর কথা ভাবো, 200খানা পোস্ট প্রিভিয়াস ইয়ারে, এবারে 291টা পোস্ট, ঠিক আছে? আগের বারে যদি আমি এটাকে 3.43 এইরকম কোনো দিন ডাকা হয় না, জেনারেলি 5 গুণ ডাকা হয়, বা এবারে যেটা বলেছে 10 গুণ ডাকা হবে, মানে 5 টাইমস ডাকা হতে পারে। আমি সেটা পুরোটা রিসার্চ করে দেখিনি বা ওইটা আমি অতটা ইনভেস্টিগেট করিনি, কিন্তু এবারে যেটা 10 গুণ ডাকা হবে 10 টাইমস ওরা বলেই দিয়েছে। তাহলে তুমি দেখবে ওখানে অ্যাপিলেট সাইডে, যেহেতু অ্যাপিলেট সাইডটা খুব লুক্রেটিভ, মানে সবাই চায়, ওটা ডিম্যান্ডিং পোস্ট, সেই জন্য অ্যাপিলেট সাইডে মোটামুটি 70 ভ্যাকেন্সি আছে। তো 70 × 10 টাইমস তুমি ধরো, মোটামুটি 700 জনকে ফেজ 2-এর জন্য কিন্তু কোয়ালিফাই করানো উচিত। এবার জানি না, এবার সেখানে হয়তো ক্যান্ডিডেট না পেলে বা ওদের কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা হাইকোর্টে ডিপেন্ড করবে। কিন্তু আমি যেটা বলছি যে তোমাকে একটা সিনারিও দেখানোর চেষ্টা করছি যে 64 কাট অফটা কিন্তু খুব একটা টাফ নয়।
প্রিলিমস পরীক্ষায় কি কি সাবজেক্ট আছে দেখো, তুমি অ্যারিথমেটিক আছে, এখানে ইংলিশ আছে, এখানে কম্পিউটার জেনারেল নলেজ আছে, জিআই আছে। তুমি তো কম্পিউটার আর জিআই আর ম্যাথ এই মানে যেগুলো স্কোরিং, দেখো কম্পিউটার তো মোটামুটি কম্পিউটারের যদি কোনো নোটস তোমাদের কাছে থাকে, সেই নোটসটা যদি তোমরা স্টাডি করতে পারো, সেখান থেকে কম্পিউটারের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পড়তে পারবে, কারণ বেসিক কোশ্চেন কিছু করে। জিআই মোটামুটি কম বেশি সবাই পারে, আর অ্যারিথমেটিক যেটা প্র্যাকটিসের জিনিস, খুব অ্যাডভান্স পোর্শন দেয় না, তাহলে সেই অঙ্কটাও মোটামুটি পারবে। তাহলে এখান থেকে কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার করা খুব সোজা। এবার 64 কাট অফ কবে ছিল? 2020 সালে সাপোজ ধরতে পারো, এখন এটা 2024 সাল। 4 বছরে কম্পিটিশান অনেকটা বেড়েছে এবং প্র্যাকটিস সবাইকার বেড়েছে, এবং সেই অনুযায়ী এই বছরে সিনারিও হয়তো 64-এর থেকে অবশ্যই বেশি থাকতে পারে কাট অফ, কারণ এই বছরে ক্যান্ডিডেট অ্যাপ্লাইও করবে হয়তো বেশি। তুমি দেখবে যে আগের বারে সেন্টার ছিল, এক্সামিনেশান সেন্টার ছিল অনেক কম, এবারে এক্সামিনেশান সেন্টার বেশি রাখা হয়েছে। আরেকটা যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে 200 ক্যান্ডিডেট ছিল এবং 291, এইখানে ভ্যাকেন্সিটা বেশি, প্লাস 10 টাইমস ডাকা হবে। সেই কিছু সবগুলো ফ্যাক্টর কিন্তু একসঙ্গে যদি আমি মেলাই, এখানেও একটা জিনিস দেখা যাচ্ছে, 64-এর থেকে তো বেশি হবে কিন্তু খুব একটা বেশি হবে না। ঠিক আছে, মোটামুটি আমি ধরে নিতে পারি যে প্রিলিমস মোটামুটি যদি আমি 75 থেকে 78-এর আশেপাশে যদি নাম্বার করতে পারি, একটা মোটামুটি সেফ স্কোরের জায়গায় থাকতে পারি। এবার কোশ্চেন কেমন হচ্ছে দেখো, তার উপর ডিপেন্ড করে। এটা আমার বলাটা বোকামো হতে পারে, কারণ কোশ্চেন ধরো খুব ইজি চলে এলো, সেক্ষেত্রে কাট অফ হয়তো 80-র ওপর চলে যেতে পারে, সেটা বলা সম্ভব নয়। কোশ্চেন যতদিন না পাচ্ছি, পরীক্ষা যতদিন না হচ্ছে, সেগুলো কিন্তু এইভাবে বলা সম্ভব নয়। এবার আসি আমি এরপরে ফেজ 2 এর কথা আসি। আমি ফেজ 2 এর যখন কথা হচ্ছে, ফেজ 2 মানে হচ্ছে মেন এক্সাম। ঠিক আছে, এই মেন এক্সামে আমি দেখলাম যে ইউআর ক্যাটাগরিতে একটা ক্যান্ডিডেট পেয়েছে 154। ইউআর ক্যাটাগরিতে মেন পরীক্ষায় আউট অফ 300 একজন পেয়েছে 154। তার নাম্বারের ডিভিশনটা কেমন ছিল? সে ম্যাথে পেয়েছে, খুব ভালো করে এখানটা খেয়াল করো, সে ম্যাথে পেয়েছে 50, ইংলিশে পেয়েছে 40, আর জিকেতে পেয়েছে 64, এবং টোটাল মিলিয়ে 154-এ তার নাম্বারটা দাঁড়িয়েছে। এবং সেই ছেলেটি যখন তোমার ফাইনালি সিলেক্টেড হওয়ার ক্যান্ডিডেটের লিস্টে আমি দেখতে গেলাম, সেখানে দেখলাম সেই ইন্টারভিউতে সে পাচ্ছে 154-র সঙ্গে, এবং ভালো মার্কস পেয়েছে, 78 পেয়েছে, 78 পেয়েছে আউট অফ 100। তাহলে এই টোটাল সিনারিওতে তার নাম্বারটা দাঁড়ায় 232, 232 দাঁড়াচ্ছে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি হিসাবে। কিন্তু 232 পেয়েও সে কিন্তু ওয়েটিং লিস্টের 2 নম্বরে আছে। সে ওয়েটিং লিস্টের 2 নম্বরে তার নাম ছিল, এবং ওয়েটিং লিস্টে সে চলে যায়। সে কিন্তু ফাইনালি সিলেকশান নিতে পারেনি বা তাই সিলেক্টেড হয়নি। তাহলে 154 পেলো, এখানে 78 পেলো। নাম্বারগুলো দেখো তুমি, নাম্বারগুলো খুব একটা কম পায়নি, মোটামুটি ঠিকঠাকই পেয়েছে। তাহলে যে ফাইনালি সিলেক্টেড হলো ইউআর ক্যাটাগরিতে, সে তাহলে কত পেলো সেটা দেখো। আমি যখন দেখলাম যে ফাইনালি সিলেকশান যে পেয়েছে এবং সব থেকে লোয়েস্ট যে কাট অফটা দাঁড়াচ্ছে, সেটা আমার হিসাবে আমি দেখলাম 267.5। এই নাম্বারটি ইউআর ক্যাটাগরিতে ফেজ 2 এর জন্য সিলেকশান পেয়েছে, মানে ফাইনালি সিলেকশান পেয়েছে। ফেজ 2 বলছি, একদম ফাইনালি সিলেক্টেড হয়েছে। ফাইনালি সিলেক্টেড। এবং এই 267.5-এর মধ্যে তোমার মেন্স এবং আর ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু যোগ করা আছে। এবং কেমনভাবে তার ডিভিশনটা তোমরা খেয়াল করো, 267.5-এর মধ্যে সে 209 নাম্বার পেয়েছে মেন্সে, 209 হচ্ছে সে মেন্সে পেয়েছে। এবং তার নাম্বারের ডিভিশনটা দেখো, সে ম্যাথে পেয়েছে 96, ম্যাথে পেলো 96, ইংরাজিতে পেলো 55, এবং জিকেতে পেয়েছে 58। দেখো ম্যাথ কিন্তু স্কোরিং জায়গা, এখানটায় অনেকেই 100-এ আউট অফ 100 করবে, কিন্তু 100-এ আউট অফ 100 করেও লোকে সিলেক্টেড হয়নি। সেই সিনারিও তোমাকে দেখাচ্ছি। এখানে একজন দেখো ইউআর ক্যাটাগরির, সে 100 পেলো ম্যাথে,
ইংরাজিতে পেলো 40 এবং জিকেতে পেলো 36, কিন্তু টোটাল নাম্বার নিয়েও সে সিলেকশন পায়নি, সিলেক্টেড হয়নি। কেন? ক্রাইটেরিয়া সেই এবারেও সেম রয়েছে, প্রত্যেকটা পেপারে তোমাকে 40% পেতে হবে। এই কন্ডিশানটা কিন্তু অ্যাপ্লাই ওদের, মানে এই কন্ডিশানটা কিন্তু ওদের ক্ষেত্রে ওরা কিন্তু খুব বেশি ভালো করে মানে। এবং এখানে দেখো যে 36 যে যখন জিকেতে পেয়ে গেল, সে কিন্তু সিলেকশন নিতে পারলো না। তার নাম্বার যাই হোক না কেন, সে ম্যাথে পেয়েছে 100, ইংরেজিতে 40 জায়গায় কেউ হয়তো আরও বেশি পেয়েছে, 50 পেয়েছে, কিন্তু তার টোটাল মানে এগ্রিগেটে যদি এই 209-এর ওপরেও যদি থেকে থাকতো, কিন্তু তাতেও সে সিলেকশান নিতে পারতো না, কারণ সে এটাই ফেল করে গেছে। 36 মিনিমাম কোয়ালিফাইং মার্কস 40%। তো এই জন্য বলছি, এই সিনারিও কিন্তু আমি এই জন্যই বলেছি যে 100 পেয়েও কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হতে পারো, এই কারণেই, কারণ তোমাকে প্রত্যেকটা পেপারে 40% পেতে হবে। এইবার দেখো, এই ছেলেটি 209 পেল এবং তারপরে তাকে ইন্টারভিউতে কত দিয়েছে? 58.5। দেখো, আগের বারে যার কথা বলছিলাম, সে কিন্তু ইন্টারভিউতে পেয়েছিল 78, কিন্তু ওয়েটিং লিস্টে চলে গেছে। এখানে তাকে ইন্টারভিউ মার্কস কিন্তু কম দিয়েছে, 58.5, আগের বারে 78 ছিল, তার থেকে অনেক কম। এবং এই ছেলেটি কিন্তু সিলেকশন নিতে পেরেছে, সে কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়েছে, এবং দিস ইজ দ্য লাস্ট ক্যান্ডিডেট হু হ্যাড বিন সিলেক্টেড ফর দ্য এলডিএ রিক্রুটমেন্ট 2018। তো সেই জন্য বলছি, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে যে এই যে সিনারিওটা দেখলে, এতে কি মনে হচ্ছে তোমাদের যে এলডিএ রিক্রুটমেন্টে মানে এই যে পরীক্ষা, এই পরীক্ষায় পাস করা খুব কঠিন? আমার তো মনে হচ্ছে না, কারণ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ, দেখো ম্যাথে যারা ম্যাথ করতে পারবে, আমাদের চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের ভিডিও প্রচুর পেয়ে যাবে। তো ওই ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স ওইভাবেই করতে হয়, এবং সেই ভিডিওই মানে দেখলে পরে তোমার একটা মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে কোন প্রসেসে ম্যাথ করলে পরে তুমি 100 পাবে। কারণ অলরেডি 96 মার্কস তো তার এমনিই পাবে, 4 নম্বর মার্কস হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, তো নিট অ্যান্ড ক্লিনের জন্য হচ্ছে 4 মার্কস, সেটা মোটামুটি যাদের হ্যান্ডরাইটিং ভালো তারা পেয়ে যাবে। আর এই যে ইংলিশে তোমার দুটো প্রেসি এবং একটা এসে, এবং প্রেসি লেখার তো একটা মানে গাইডলাইন রয়েছে, এবং সেই অনুযায়ী যদি তুমি লিখতে পারো মোটামুটি নাম্বার থাকবে। এসে লিখলে সেখানেও কিছু নাম্বার পাবে। তো এইখানে 40-র ওপর তোমাকে পেতেই হবে। আর জিকে ধরো 50টা কোশ্চেন, 50টা কোশ্চেনের মধ্যে তোমার তো মিনিমাম 30 কোশ্চেন তো মোটামুটি জানাই হতে পারে। কারণ দেখো, কোশ্চেন তোমরা আগেরবারে যদি কোশ্চেন তোমরা একটু ফলো করো, দেখবে খুব ইজি কোশ্চেন দিয়েছে, মানে যারা মোটামুটি চাকরির পরীক্ষায় পড়াশোনার মধ্যে রয়েছে তারা কিন্তু মোটামুটি পারবে। তো এই সিনারিওর ওপর বেস করে আমার তো মনে হচ্ছে না যে খুব একটা কঠিন বলে মনে হচ্ছে। তো আশা করি তোমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু আমার মনে হয় এমনিই কোয়ালিফাই করে যেতে পারবে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। আমাদের প্রয়াস চ্যানেলের ক্ষেত্রে এর একটা ব্যাচ আছে, যেটা অনলাইনে অলরেডি চলছে। অগস্ট থেকে আমি স্টার্ট করেছি, এবং নভেম্বরও যদি ফার্স্ট উইকে যদি পরীক্ষাটা হয়ে যায়, আমি চেষ্টা করেছি এর মধ্যে যারা ধরো অলরেডি প্র্যাকটিসের মধ্যে রয়েছো, তারা যদি আমার ক্লাসে জয়েন করো, তাদের কিন্তু একটা ব্রাশ আপ হয়ে যাবে, এবং টোটালি এই পরীক্ষা ক্র্যাক করতে কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে অ্যাডিশনাল আর কি সুবিধা পাচ্ছ, কারণ প্রয়াস চ্যানেলে জানো আমরা মেন্সের তৈয়ারিও করে থাকি, কারণ আমরা ডাব্লিউবিপি আর এসআইয়ের কেপিএসআইয়ের মেন্সের জন্য আমরা কিন্তু গাইড করি, এবং সেই ওরিয়েন্টেড ব্যাচে কিন্তু আমাদের অলরেডি রয়েছে, যেখানে তোমরা প্রিলি এবং একসঙ্গে মেন্সটাও তৈরি করে নিতে পারবে। সপ্তাহে 2 দিন করে ক্লাস দিচ্ছি আমরা অনলাইনে জুম অ্যাপে, এবং তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশান বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে যে আমার নাম্বার, সেই নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যদি মনে হয় অফলাইন ব্যাচে আসবে, যে স্টাডি সেন্টার আমাদের রয়েছে চুঁচুড়াতে, সেখানেও যদি এসে পড়াশোনা করতে চাইছো, সেক্ষেত্রেও পড়াশোনা করতে পারো। নট অনলি হাইকোর্টের এলডিএর জন্য বলছি, থ্রু আউট দ্য যতগুলো এক্সাম রয়েছে, কারণ সামনে এনটিপিসির পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টও বেরোতে চলেছে, তো রেলও একটা, কারণ আগামী দিনে দেখেছো একটা খবর পাবে হয়তো, সেন্ট্রাল গভর্নমেন্ট 8th পে কমিশন আনতে চলেছে, তাহলে মানে স্যালারি কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো। তো সেই ওরিয়েন্টেড যদি পড়াশোনা করতে চাও বা সেই জবটা যদি তুমি পেতে চাইছো, তাহলে যোগাযোগ করতে পারো। গাইড এমনভাবেই করব যাতে চাকরিটা তুমিই পাবে, মানে এমন নয় যে তোমাকে মোটামুটি একটা অন্যরকম কিছু দিয়ে দিলাম, পড়তে আসছো, তুমি পড়ছো, কিন্তু তোমার কোনো সিলেকশন হচ্ছে না। তুমি মোটামুটি, আমি তোমাকে এইটুকুনি কনফিডেন্স দিতে পারি বা এইটুকুনি প্রমিস করতে পারি যে মোটামুটি 12 মাস, মানে 1 বছর যদি তুমি আমার সঙ্গে থাকো,
এবং আমার গাইডেন্স অনুযায়ী চলো, মোটামুটি তোমার সব পরীক্ষায় মোটামুটি ক্র্যাক হয়ে যাবে। তো ওকে, সবাইকে বেস্ট উইশেস রইল। সবাইকে বলবো হাইকোর্টের ফর্মটা অবশ্যই ফিল আপ করো এবং আগামী দিনে যত যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো ভালো করে দাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।